দেখেন, দুইটা ঘটনাই পান্না ভাই ভীষণ ভাবে ন্যাক্কারজনক, জঘন্যতর। একটা ঊর্ধ্বতন জায়গায় থাকলে একটা মানুষের কি কি করা উচিত এটা তারা যদি ভুলে যায়, তার কোন আইনটা লঙ্ঘন করা উচিত, কোন আইনটা পালন করা উচিত সেটা যদি ভুলে যায়, এবং আইন লঙ্ঘন করলে কি শাস্তি সেটা যদি ভুলে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এমন রাষ্ট্র আমরা চাই নাই। এই রাষ্ট্রটার জন্য আমরা সবাই মিলে প্রতিনিয়ত আমরা যুদ্ধ করি নাই। আমরা যখন থেকে যুদ্ধ করি তখন তাদের অনেকের জন্ম হয় নাই। সেই জায়গা থেকে আমি বলছি যে দেখেন, দুইটা ঘটনা আপনি যেটা বললেন, দুইটা ঘটনা তাকে নিয়ে। এই যে হিন্দু পরিবারের হিন্দু নারীটাকে যে ধর্ষণ করা হলো, এবং দেখেন এইটা, এই জায়গাটায় আমি বলতে চাই যে মব শুধু আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যকে ঘায়েল করা, অন্যকে মেরে ফেলা, অন্যকে আহত করা, রক্তাক্ত করাই শুধু মব না, এটাও এক ধরনের মব। যে এক জায়গার অন্যায়, অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ অন্যের ঘাড়ে তুলে দেওয়া। এই যে ফজর আলী যে লোকটা, সেই লোকটা আওয়ামী লীগের চামচা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগ করতে সবাই জানে। সেইখানে তারা এবং অন্য একটা দল, ইসলামিক অন্য একটা দল মিলে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি কে নিয়ে, এটার জন্য বাংলাদেশকে জবাবদিহি করতে হবে। একটা সময় আমি এটার জন্য বিএনপি কিছু করবে আমি সেটা বলছি না, আমি বলছি এরকম অন্যায়কে ঢেকে রেখে অন্যের ঘাড়ে প্রবাহিত করলে দেশের কোনো মঙ্গল থাকে না, মঙ্গল হয় না। একটা নেককারজনক ঘটনাকে, এবং এটা আপনার কথা মাঝখানে একটু একটু প্রশ্ন করতেই হচ্ছে। আপনি নিজেও আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন ধর্ষক ফজর আলীকে, কিন্তু আমরা যতটুকু জানি সে আসলে অ্যাকচুয়ালি মাদক ব্যবসায়ী। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের ছত্র ছায়ায় থাকার চেষ্টা করে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নেতা বা কর্মী হিসেবে নিজেকে পরিচয় করানোর চেষ্টা করেছেন, আবার এখন এসে বিএনপি নেতা সাজার চেষ্টা করছেন। স্থানীয় ইউপি মেম্বার একজন, তিনি প্রথম আলোকে জানিয়েছেন তিনি আসলে কোনো দল করেন না, মাদক ব্যবসায়ী এবং ক্ষমতাসীন দলের ছত্র ছায়া থাকার চেষ্টা করেন। এখন আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের নেতা, সেটিও কি ঠিক হচ্ছে? যেমনটি আপনাদের কাছে আমি আপনাকে এটা ক্লিয়ার করি, 15.5 বছরে একটা শিশুর যদি জন্ম হয় সে প্রায় ভোটার হওয়ার মতো অবস্থা। 15.5 বছর ধরেই নিলাম আপনার কথা ঠিক, একটা দলের সুবিধা নিয়ে সেই দলের সাথে থেকে এই ধরনের মাদক ব্যবসায়ীরা, চোরাচালানকারীরা, অন্যায় অপকর্মকারীরা, এবং আপনি দেখেন যখন রাষ্ট্র চরমভাবে ক্রাইসিসের মুখে, তখন একটা সংখ্যালঘু শ্রেণীকে অত্যাচার করা, এটা কিন্তু আমি শুধু বলবো না যে শুধু তার এই যে সামনে যা পেয়েছে এই অন্যায়টা করেছে তা না, এইখানে সুদূর প্রসারী কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আমি এটাও বলতে চাই। এবং এই 15.5 বছরের কারণেই হয়তো বা আমি আপনাকে এটা বলেছি, আপনার কথা ঠিক হতে পারে, কারণ কিছু শ্রেণী আছে রাজনীতির ছায়াতলে থেকে, রাজনীতির স্লোগানে থেকে, রাজনীতির মিছিলে থেকে তারা নিজেকে এইসব জাহির করে এর আড়ালে নানা অপকর্ম করে। এটা যে করে নাই তার কোনো নিশ্চয়তা, এবং যতগুলো পত্রিকা লিখেছে, যেমন ঢাকা টাইমস থেকে শুরু করে, কালের কণ্ঠ থেকে শুরু করে অনেক পত্রিকা প্রায় প্রথমে যা লিখেছিল ওখান থেকে সরে এসেছে তারা। সরকার যদি আইনের শাসন হাতে তুলে নিত তাহলে আজকে এই পর্যন্ত যেতে পারতো না। ওই আপনার মাগুরার মেয়েটাকে, আয়েশাকে যখন ধর্ষণ করা হলো, যেভাবে তাকে হেলিকপ্টারে লাশ নিয়ে যাওয়া হলো, আমরা মনে করলাম অনেক কিছু হবে। দেখেন পান্না ভাই আজকে কয় মাস চলে গেছে, সে তো এই দায়িত্ব এড়াতে পারে না, বরং আপনার সে বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে, একটা শিক্ষিত, একটা দায়িত্বশীল জায়গায় থেকে এই কাজটা সে কিভাবে করলো, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এই কাজটা সে কিভাবে করলো, যে সে একটা ম্যাগাজিন সহ, গুলি সহ এয়ারপোর্ট থেকে সে বিদেশে যাচ্ছিল। আমি এই বিষয়টা আসবো, তার আগে আমার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে রাজনৈতিক অভিযোগ চালাচালি করা বা একের উপর দোষ চাপিয়ে দেওয়া, আসলে যে ঘটনাটি ঘটেছে মূল জায়গা থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটা অপচেষ্টা কিনা? জি, মানে এটা বিগত সরকারের সময় হতো, মূল জায়গা থেকে একটা দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের অনেক প্রপাগান্ডা চলতো, এবং এই সরকারের সময়ও এই একই অবস্থায় আমরা দেখছি, প্রথম থেকেই দেখছি। এই সরকার তো প্রত্যেকটা জায়গায় ব্যর্থ, এবং এখন যে জিনিসগুলো দেখছি এগুলো কিন্তু প্রতিটা জিনিস জাস্ট খালি ডট 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 ফিল আপ করা,
আপনার ওই খাঁচকাটা গল্পটার মতো পুরাটা লাইনে ডট ডট দিয়ে আপনার লাস্টে ফিল আপ করলো ওই খাঁচকাটা দিয়ে। তো আমাদের অবস্থাটা এমন যে আমরা যদি নিজে ভালো না হই, আমরা কখনোই দেশকে, জাতিকে, সম্প্রদায়কে আমরা ভালো করতে পারি না। তো এই জায়গায় তারা তো ভালো করার নিয়ত নিয়ে আসছিল, তারা তো যারা এসছিল তারা নিজেরা ভালো করার নিয়তে আসছিল, আইসা নিজেরাই মন্দ কাজে জড়িয়েছে। এবং প্রচুর পরিমাণে এই আসিফ মাহমুদ, তার সম্পর্কে আপনি দেখেন, তার এপিএস নিয়ে শত শত কোটি টাকার অভিযোগ উঠলো। এপিএস এর কি আপনার 2টা মাথা 3টা মাথা, যে তার মন্ত্রী না জানলে, তার উপদেষ্টা না জানলে সে কারি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করতে পারে, বিদেশে বাড়ি করতে পারে, সুইস ব্যাংক ভরতে পারে। এটা কি এত সম্ভব, এতই সোজা? কিন্তু এই নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনি দেখেন যে এই যে গতকালকের যে ঘটনা সেটা নিয়ে কয়টা পত্র পত্রিকা, কয়টা কে আপনার বিবৃতি দিয়েছে, কখন দিয়েছে, কি দিয়েছে? বাংলাদেশের সংবাদপত্র এখনো যদি মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে, আপনার এই দেশের কোনো ফিউচার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাংবাদিকরা, সংবাদপত্র, টেলিভিশন, আপনার ইলেকট্রনিক মিডিয়া, এগুলো হচ্ছে একটা দেশের দর্পণ, স্বচ্ছতার দর্পণ। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক থাকতে পারে, অ্যাজ এ সাংবাদিক আপনি আমাকে মিনিমাম ছাড় দিলে উপরে আল্লাহ বা আমরা যেটাকে বিশ্বাস করি সেই আপনাকে, প্রকৃতির কথাও যদি আমরা বিশ্বাস করি, প্রকৃতি আপনাকে কখনোই ছাড়বে না। সেই ছাড় না দেওয়ার মানসিকতা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, যে মিডিয়াগুলো তো আসলে মেরুদণ্ডহীন, হাতে গোনা 2-1টি ছাড়া নিঃসন্দেহে, এবং তারা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারে না, যেহেতু তারা এটিকে ব্যবসা হিসেবে নিয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা কি একই ধরনের চিত্র দেখবো না? খড়গহস্ত কি মিডিয়াগুলো, গণমাধ্যমের উপরে নেমে আসবে না? আপনার বিএনপি এখন যা বলছে, আমি আপনাকে খুবই আশাহত ভাবে একটা কথা বলছি, একদম সত্যি মন থেকে, যে একটা নিরপেক্ষ সরকার, যার কিনা প্রত্যেকটা জায়গা থেকে সাপোর্ট ছিল, সরকার যেই হোক, ব্যক্তিগত পান্নার কোনো ব্যাপার না এখানে ব্যাপারটা হচ্ছে সরকারে আসা নিয়ে কেউ প্রতিবাদ করে নাই, কেউ একটা টু শব্দ উচ্চারণ করে নাই। সেই সরকারটা পর্যন্ত চরমভাবে অসৎ যদি হয়, তাহলে আপনার মনে করেন একটা দল এতদিন বঞ্চিত, তারপরে সে একটা বড় দল হলে অনেকে অনেক টার্গেট নিয়ে আসে। পান্না ভাই, বিএনপি চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণ 100% পারবে কিনা আমি বলতে পারবো। আপনার সত্যবাচনের জন্য অবশ্যই আপনাকে স্যালুট, যে অন্তত অন্য কারোর মতন আপনি যেভাবেই হোক সেটি জাস্টিফাই করার চেষ্টা করেননি। নির্বাচিত মনি, যদি বলছেন আপনি বিমানবন্দরে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে আগ্নেয়াস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে মানে তার কাছ থেকে উদ্ধার করা হলো, তিনি আবার বীর দর্পে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ঠিকই ফ্লাই করলেন, এবং যতদূর শোনা যাচ্ছে যে এটি AK-47 এর গুলি ভর্তি ম্যাগাজিন। তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি তার বৈধ অস্ত্র পাওয়ার তার ক্ষেত্রে কোন ধরনের সুযোগ কি আছে? তার বয়স, তার অর্থনৈতিক অ্যাবিলিটি, সবকিছু মিলে আপনার কি মনে হয়, আপনারা বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের কোন স্টেটমেন্ট দেবেন কেন? যেহেতু এটা সরকারের বিষয়, সরকারের উপদেষ্টার বিষয়, আসিফ মাহমুদ ছাত্র হোক আর যাই হোক, এখানে সরকারের বিষয়। এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করেছে। 2 নাম্বার, সে 47 হোক, ম্যাগাজিন যেটারই হোক, গুলি ভর্তি ছিল। নাম্বার 2, আমি নিজে সংসদ সদস্য ছিলাম, আপনার লাইসেন্স করার কথা ছিল। আমি যখন গিয়েছি, আমি 1 নাম্বার লাইসেন্স করি নাই, অনেকগুলো শর্ত যেটা আমার মাথা ধরে গিয়েছিল, সরকারি অনেক শর্ত আছে। 2 নাম্বার, আমার হাজবেন্ড বলল যে এটা যতটা না নাও অতটাই ভালো, নিজেকে ততটা নিরাপদ মনে করবা। আচ্ছা গেল, আমি কিন্তু ওই শর্ত ফিলাপের চিন্তা দেখে কিন্তু আমি পিছিয়ে আসছিলাম প্রথমে। তো আজকে যে 10 মাসের উপদেষ্টার আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলের ডাল ভাত খাওয়ার পরিচিতি। তার বাবা এমন কোন একটা স্কুল মাস্টার, এমন কোনো কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার। আওয়ামী লীগে এমন কোন দল করে নাই যে সেটার জন্য তার
অনেক বড় ক্যাডার ছিল, মাস্তান ছিল, তার অনেকগুলো অস্ত্রের সঙ্গে এটা অস্ত্রের লাইসেন্স করার দরকার। তার কি টিন সার্টিফিকেট ছিল? আমার খুব জানতে ইচ্ছে করে আপনার মাধ্যমে। একটা টিন সার্টিফিকেট না থাকলে এটার তো প্রশ্নই আসে না। তো 10 মাসে ধরেন আমি ধরলাম টিন সার্টিফিকেট করেছে, তার আগে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় 1 লক্ষে একজন ছেলে মেয়ে টিন সার্টিফিকেট করে কিনা আমার সন্দেহ, সরকারও করতে বলে কিনা আমার সন্দেহ। তো সেইখানে তার টিন সার্টিফিকেট নাই, পর 3 বছর ফি দিতে হয় লাখ লাখ টাকা এই লাইসেন্স করার জন্য। বন্দুকের লাইসেন্স, ম্যাগাজিনের লাইসেন্স, আপনার রিভলভারের লাইসেন্স, এগুলা করার জন্য আপনাকে ফি দিতে হয়, সেটার জন্য আপনার প্রসেসিং এ 3 বছর লাগবে। তাহলে সে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছে করে। যদি তাকে লাইসেন্সের মালিক বানানো হয়, আমি এই বাংলাদেশের বিভিন্ন যে সেক্টর গুলো এটা করবে, আমি তাদেরকে ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করব মন থেকে, যে এই দেশ বলে আর কোনো শব্দ নাই। এটা একটা সাজানো একটা ভঙ্গুর রাষ্ট্র, যে এটা তা প্রমাণ করে। কারণ সে কোনোভাবেই এই লাইসেন্স পাওয়ার অধিকারী হতে পারে না, কারণ সে হলে থাকা ছেলে। হলে আমি থেকেছি, আপনি থেকেছেন কিনা আমি জানি না, আমি হলে থেকেছি। কয় টাকা দিয়ে হলের জীবনযাপন, এবং আমি খুব গরিব ঘরের সন্তান না, কয় টাকা দিয়ে হলে জীবনযাপন করতে হয়, এবং মাসের 20 তারিখের পরে টাকা না পাইলে একটা ছেলে মেয়ের কি অবস্থা হয়, বাবা মা টাকা না পাঠাইলে কি অবস্থা হয়, টিউশনি করলে কতটুকু সচ্ছল চলা যায়, এগুলা কিন্তু আমরা সবাই জানি। সো এই জায়গায় আমি বলতে চাই যে এটার বিচার হওয়া জরুরি এবং এখনই অ্যাকশনে যাওয়া দরকার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর অবশ্যই পদত্যাগ করা উচিত, প্রথমেই পদত্যাগ করে তারপরে তার বিচারের মুখোমুখি হওয়া উচিত। আমি এইটার বাইরে আমি কিছু বলতে চাই না। এবং সরকারের উচিত একদম নিরপেক্ষ ভাবে এটার জন্য তদন্ত হয়। যদিও বাংলাদেশের মাটিতে কোনো তদন্ত হয় না, কালকে থেকে এটা এই পর্যন্ত তো নিশ্চুপ, আর কিছুই আমরা শুনি না যে কি পরিমাণ অগ্রসর হয়েছে। আজকে অফিস আওয়ার, কালকে অফিস আওয়ার ছিল, তো কেন আপনার এমন ছুটি ছাটাও না যে তদন্ত করতে ডিলে হচ্ছে? তাহলে কেন ডিলে হবে? এটা আমি আপনার মাধ্যমে জাতির কাছে জানতে চাই। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এটি আপনার একেবারেই পার্সোনাল রিয়াকশন আপনি জানালেন। দলীয়গতভাবে যেহেতু বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার একটা দায়িত্ব নিঃসন্দেহে রয়েছে। সরকারের কোনো উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে কোনো ব্যক্তি যদি এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়, সেক্ষেত্রে আপনার দলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি বা কোনো ধরনের সরকারের প্রতি কোনো ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা থাকবে কিনা, বা এই ধরনের কোনো আমি মনে করি দল খুব তাড়াতাড়ি এটা নিয়ে মুখ খুলবেন, খুব তাড়াতাড়ি। এবং মুখ খোলার সাথে সাথে আমি এটাও বলতে চাই আপনাকে যে দলের আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সজীব ভুঁইয়াকে, আসিফ মাহমুদকে, আপনার 3 জনের একজন, তাকে তার পদত্যাগ চেয়ে কিন্তু সর্বোচ্চ ফোরামে কিন্তু আবেদন করেছিল। সেই সর্বোচ্চ ফোরাম আবেদনের যে দাম দিয়েছিল, আমি লাইনটা শেষ করি, আবেদনের যে দাম দিয়েছিল, বিএনপির মিটিং এ তাকে বসিয়ে রেখে তারা সেটার দাম দিয়েছিল। বিএনপি নিশ্চয়ই, আমি কিন্তু ভুলি নাই, বিএনপিও ভুলার কথা না, কারণ যে ছেলেটা এরকম হতে পারে, এটা তো তার কথাবার্তা আগে থেকে আপনার ইসরাকলে নিয়ে যে ধরনের কাজগুলা করলো, সে তো তার এটা একই আইনে যদি চট্টগ্রামের মেয়র চলতে পারে, কেন ঢাকাটা না? যদি না হয় তার সে ব্যক্তিগত রেশারেশিতে যেতে পারে না, সে আইন বিরাগের বশবর্তী হতে পারে না, সে এটা তার ওয়াদা, এটা ওয়াদা। তো এই ওয়াদা এই জন্যই ছোট বাচ্চাকে, ছোট মানুষকে এত বড় ক্ষমতা দেওয়া ঠিক হয় না। আমরা যে এতদিন প্রতিবাদ করেছি, আজকে তার এটা ফলবান বৃক্ষ হয়েছে, আজকে তার ফল প্রকাশ পাচ্ছে। কারণ সেই যে বয়সটায় একটা শিশুকে যদি আপনি গুলি হাতে দেন, বন্দুক হাতে দেন, শিশু কিন্তু যে কাউকে গুলি করতে পারে। আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে, সে কোনো তোয়াক্কা করছে না, কাউকে তোয়াক্কা করছে না, যেখানে যা খুশি তাই করছে। এবং তার উদ্ধত, সে যখন উপদেষ্টার জায়গায় থেকে বলেছে 5 তারিখে যদি এটার মীমাংসা না হতো, 6 তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম। এইটা বলার পরে তার উপদেষ্টা পদ কিভাবে থাকে আমি জানি না, সে কিভাবে সশস্ত্র পদে ভাবে নামবে? কারণ সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার, সে কি রাষ্ট্রের পুলিশ, সে কি সেনাবাহিনী, সে কি বিজেপি, সে কি?
আমরা সেটা জানতে চাই সেই দিন সে কি ছিল। সে বিদ্রোহী ছিল। আচ্ছা, বিদ্রোহী থাকলে এখন তো বিদ্রোহীর অবস্থা না, অনেক কিছু কিন্তু বলা যায় না সমাজে, অন্ধকারের কথা আলোতে বলা যায় না। সে কি অন্ধকারে কোথায় কি করেছে সেটা সে ধারা বিবরণী দিচ্ছিল, এবং কি প্রধান সেনা প্রধান তাকে কি বলেছিল, তাদের কি বলেছিল, সেগুলো পর্যন্ত সে বলেছে, যেটা আদৌ কতটা সত্য এটা নিয়ে সন্দেহ আছে, কারণ যেটা প্রমাণ নাই সেটা সত্যতা নাই, কিন্তু তার কথার কিন্তু প্রমাণ আছে। তার কথার প্রমাণে তার কিন্তু সেদিনও পদত্যাগ করার কথা ছিল, সরকার তাকে পদত্যাগ। নির্বাচনী আমার স্পেসিফিক মানে 2-3টে প্রশ্ন আছে, তার উত্তরটা একটু দিতে চাই। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি যদি প্রশ্ন করি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ আপনারা দাবি করেছিলেন, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু বিএনপির সঙ্গে যে বৈঠক হলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঢাকাতে, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। আবার লন্ডনে আপনাদের শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হলো, সেখানে আবার সেই অভিযুক্ত ব্যক্তি, বিএনপির কাছে অভিযুক্ত ব্যক্তি ডক্টর খলিলুর রহমান প্রতিনিধিত্ব করেছেন। আমরা তারপরও দেখলাম যে আপনারা সরকারের উপর আস্থা রাখার চেষ্টা করছেন। ফেব্রুয়ারিতে খুব নির্দিষ্টভাবে জোর দিয়ে নির্বাচনের আশ্বাস না দিলেও আপনারা তার উপর আস্থা রেখেছেন, যেহেতু তারা বলেছে হতে পারে। তো এই জায়গাটা কি বিএনপি আসলে ট্রাপে পা দিল বা পা দিচ্ছে বারবার? এটা আপনি যেভাবে বলতে পারেন একজন সাংবাদিক, বিদগ্ধ সাংবাদিক হিসেবে, আমি একজন বিদগ্ধ রাজনৈতিক কর্মী হিসেবে সেটা হয়তো ওইভাবে বলতে পারি না। তবে আমি আপনাকে ক্লিয়ার করতে পারি, আমি আপনাকে যেভাবে ক্লিয়ার করতে পারি সেটা হলো যে বড় বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট স্বার্থকে নেগলেক্ট করতে হয় কিছুক্ষণের জন্য, তার মানে সবক্ষণের জন্য না। যে কথাটি আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে বেরিয়েছে সেই কথাটি কিন্তু ফেরত যাওয়ার না, বিশেষ করে রাজনীতিবিদদের কাছে না। তো যেটা বেরিয়েছে সেটা যদি সরকার যদি আপনার বড় স্বার্থ যদি মেনে নেয়, তাহলে ছোট স্বার্থ, যে আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ, হয়তো বা বিএনপি, হয়তো বা এটার জন্য যে বিষে প্রাণ যায় না, কিন্তু অনেক কিছু হতাহত হয়, কষ্ট হয়, হত্যা হয় না কিন্তু আহত হয়।